লন্ডভন্ড অবস্থায় দায়িত্ব নিয়েছিল বর্তমান সরকার, রেমিটেন্স না আসলে টিকে থাকা মুশকিল ছিল, মন্তব্য প্রধান উপদেষ্টা। নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, বললেন ফখরুল। জুলাই সনদের ভিত্তিতে ভোটে আপত্তি নেই এনসিপির। এবং দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম, সরকার দাম বাড়ায়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। অস্থিরতা সৃষ্টি করলে ব্যবস্থা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডভন্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল, রেমিটেন্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইটালির রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার সময় কর্মকর্তাদের বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য অর্থ ছিল না, তখন প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স তাদের শক্তি জুগিয়েছে। তিনি আরও বলেন, ইতালি অভিযোগ করেছে বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে, এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এর আগে রোমে ডব্লিউএফপি এর ভারপ্রাপ্ত কার্ল স্কাউর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি দেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, আগামী নির্বাচনের ওপরই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। ঠাকুরগাঁয়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সাথে সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। ঠাকুরগাঁও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা সদর রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক কোন ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। এ সময় মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। ফখরুল আরও বলেন, একটি সময় বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেনি। আমাদের মানুষ নির্বাচন চায়, তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। গণভোটের বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিনই হতে পারে গণভোট। সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার, অর্থাৎ সাংবিধানিক পরিবর্তন, নানা পরিবর্তনগুলো নিয়ে, সেটা নিয়ে একটা যেগুলোতে আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষর করব। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। জুলাই সনদ বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল ময়মনসিংহের টাউন হলে অডিটোরিয়ামে জেলার সাংগঠনিক সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয় শাপলা প্রতীক দিবে কি দিবে না এটা তাদের মন মর্জির ওপর নির্ভর করছে। তারা স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে সার্জিস আরও বলেন, যেই নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন কখনো স্বাধীন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। তিনি বলেন, শাপলা প্রতীক না পেলে প্রয়োজনে রাজপথে নামবে এনসিপি।
দেশের বাজারে বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের দামও বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। ভোজ্য তেলের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। এ সময় ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যদি ভোজ্য তেলের দামের তারতম্য ঘটে তবে সরকার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২০তম জাতীয় ফার্নিচার মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, দেশীয় ফার্নিচার শিল্পে এখন নকশা ও মানের দিক থেকে বিশ্বমান অর্জনের সুযোগ তৈরি হয়েছে। ডিজাইনে বৈচিত্র্য আনতে পারলে বাংলাদেশের ফার্নিচার আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। আপনারা উদ্ভাবন করুন, আপনারা পণ্যের উপযোগিতা সৃষ্টি করুন, আপনারা বৈচিত্র্য তৈরি করুন, আপনারা মূল্য ক্রয় সক্ষমতার ভিতরে দামের থেকে দামি, মূল্যের থেকে আর্থিক মূল্যের থেকে দামি এরকম একটা অবস্থা তৈরি করুন, যার বিনিময়ে ভোক্তারাও আনন্দিত হবে। যারা আজকে আসবেন, এই মেলা দেখবেন, ওনারা উৎসাহিত হবে। এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। কিছু কিছু মিডিয়া, তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং দেশের শীর্ষস্থানীয় হেলথ কেয়ার প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপায়ণ সিটি উত্তরায় স্কাই ভিলা লাউঞ্জ 1-এ এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে ল্যাবএইড গ্রুপ রূপায়ণ সিটির ক্লায়েন্ট ও রেসিডেন্টদের জন্য দেবে বিশেষ হেলথ বেনিফিট ও এক্সক্লুসিভ সার্ভিস, যার মধ্যে রয়েছে ডিসকাউন্ট টেস্ট ও ট্রিটমেন্ট প্যাকেজ এবং প্রায়োরিটি সার্ভিস সুবিধা। অপরদিকে ল্যাবএইডের ক্লায়েন্টরা রূপায়ণ সিটি থেকে পাবেন বিশেষ অফার, যা তাদের আধুনিক ও উন্নত জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করবে। রূপায়ণ সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। ল্যাবএইড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিব শামীম। এছাড়া ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর শাকিব শামীম এবং লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ সিইও শরীফ আল আবিদ। এটা থাকার জায়গায় না, সেখানে তার জীবনযাপনের প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে। তো এই বিষয়গুলোকেও আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই, সচেতন করতে চাই। এই সচেতনতার একটা অন্যতম অংশ হিসেবে আজকে ল্যাবএইডের সাথেও আমাদের এই চুক্তি স্বাক্ষরিত হলো। ল্যাবএইডের সঙ্গে আজকে যে এমইউটা করলাম, তারা স্বাস্থ্যক্ষেত্রে অনেকভাবে আমাদের কাছে সহায়তাটা পাবে। বিশেষ করে হসপিটালের ক্ষেত্রে, যে কোনো স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে ডিসকাউন্ট আমরা তাদেরকে ফ্যাসিলিটি করব, ডিসকাউন্টের চেয়ে বড় বিষয় হচ্ছে যে গুণগত মানসম্পন্ন যে স্বাস্থ্যসেবা আছে সেটা আমরা কিন্তু নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের জন্য আজকের এই যে এমইউটা হলো, এটা রূপায়ণ এবং ল্যাবএইডের জন্য অনেক একটি সাফল্য এবং অনেক বেশি একটা মাইলফলক হয়ে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরাবর স্মারকলিপি দিয়েছেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যরা। গতকাল রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুলের হাতে এই স্মারকলিপি তুলে দেন হতাহত পরিবারের সদস্যরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার রায় হাইকোর্ট দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান গুরুতর আহতদের
দ্রুত চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপের। এ সময় বিএনপি সর্বদা হতাহত এসব পরিবারের পাশে রয়েছে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মুস্তাফা জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা এখন আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের পরিবারের সকল খোঁজ খবর ইনশাল্লাহ দলীয়ভাবে, এবং আল্লাহ পাক যদি আমাদেরকে আগামীর ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে, ইনশাল্লাহ আপনাদের পরিবার, আপনাদের সন্তানদের পাশে এবং নিহত পরিবারের পাশে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবার সারা বাংলা। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাভারে দেখা গেছে এক ভিন্ন ধর্মী উদ্যোগ। সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাইমের ব্যক্তিগত উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে অনুপ্রেরণামূলক সাইনবোর্ড। স্থানীয়রা জানান এসব বার্তা তরুণ সমাজের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে। এ বিষয়ে তাজ খান নাইম বলেন, ছোট ছোট বার্তা দিয়েও মানুষকে সচেতন করা যায়, এটাই তার উদ্দেশ্য। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাজীপাড়ায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক হয়েছে। আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক মঙ্গলবার উঠান বৈঠকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নারীদের নিয়ে ভবিষ্যৎ নীতিমালা তৈরি করে তাদের নিরাপত্তা ও ক্ষমতায়নে কাজ করবে বিএনপি। জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিলকিস আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি লতিফ মেম্বার, ইউপি সদস্য নাদিয়া নূর রানু সহ অন্যান্য নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বেলদি মাদ্রাসা মাঠে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকদ, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মানিকগঞ্জ ২ আসনে লিফলেট বিতরণ করেছেন আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম খান পায়েল। সিংগাইরে হরিরামপুর সদরের দুটি ইউনিয়নে এই লিফলেট বিতরণ করেন তিনি। সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা ও ভূম দক্ষিণ বাজারে লিফলেট বিতরণকালে তার সাথে ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার লাকসামে। মঙ্গলবার কুমিল্লার ৯ লাকসাম বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান, সাবেক সহসভাপতি হাজি আমির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম বাচ্চু এবং যুবদল নেতা জাহিদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বেলদি মাদ্রাসা মাঠে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল এই বিক্ষোভ সমাবেশ হয়। বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। এ সময় বক্তারা তাদের যৌক্তিক মেনে নেয়ার জন্য আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহসাননগর কারিগরি কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান সরকার সহ অন্যান্যরা। আলোচিত তায়েবা হত্যা মামলার ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেছেন শরীয়তপুর জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু। মঙ্গলবার বিকেলে তিনি নিহত তাইয়েবার পরিবারের বাসায় যান ও হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি তদন্তের অগ্রগতি ও ভবিষ্যৎ আইনি প্রক্রিয়া সম্পর্কে পরিবারকে অবহিত করেন। এ সময় অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু বলেন, তায়েবা হত্যার মতো নির্মম ঘটনায় আইন অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি মৃধা নজরুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ আরও অনেকে। নোয়াখালীতে কুরআনিক সায়েন্স মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মাইজদি মাজারের আফিয়া সেন্টারে কুরআনিক সায়েন্স মডেল মাদ্রাসার চেয়ারম্যান হাফিজুর রহমান ইলিয়াসের সভাপতিত্বে এই মাহফিল হয়। এতে বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক, মুফাসসির চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নাসির আশরাফি, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, সুবর্ণচর উপজেলার মডেল মসজিদের সাবেক খতিব কারি আব্দুল মান্নান সহ আরও অনেকে। গাইবান্ধার সাগাঠায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB বাস্তবায়নে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় জুমার বাড়ি ইউনিয়নের আবদুল্লার পাড়ায় দর্জি ভিলেজ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সহধর্মিণী ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুসরাত জাহান, সাগাঠা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তামাল, গাইবান্ধা BRDB উপপরিচালক মোহাম্মদ রেজওয়াল করিম মিয়া এবং সাগাঠা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পরিদর্শনকালে গ্রামীণ নারীদের তৈরি পোশাক ও বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং তাদের আত্মনির্ভরশীলতা অর্জনের উদ্যোগকে প্রশংসা করেন। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে আর্টিলারি রেজিমেন্টের 94তম রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এ সময় সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথিকে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ আর্টিলারি সেন্টার ও স্কুলের সকল অফিসার, জুনিয়র কমিশনড অফিসার, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, নবীন সৈনিকদের পরিবারবর্গ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জনসেবামূলক সামাজিক সংগঠন পটিয়া হাজী নুরুল হক ট্রাস্টের প্রধান সমন্বয়ক ইয়াসিন ফিরুর সভাপতিত্বে সাবেরিয়া খলিলিয়া মাদ্রাসার প্রধান আহমেদ কবিরের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সালমা গ্রুপের পরিচালক ও হাজী নুরুল হক ট্রাস্টের ট্রাস্টি নাজমুল হক রিপন। তিনি দ্রুত ভেল্লাপাড়া এলাকায় নিরাপদ সড়কের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন SA নূর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নূর মোহাম্মদ ট্রাস্টের
ট্রাস্টি ও হক এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ আকিবুল হক আকিব, দক্ষিণ জিরি রূপালী সংঘের সভাপতি তৌহিদুল ইসলাম, স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ ট্রাস্টের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। চট্টগ্রামে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম একাডেমিক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। হুমকি পাওয়ার পর থানায় এবং আদালতে ভুক্তভোগী প্রবাসী পরিবার মামলাও করেন। মূলত চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট এলাকায় যৌথভাবে একটি দালান নির্মাণ করে নাসির উদ্দিন ও তার ভগ্নিপতি ইসলাম মিয়া। নির্মাণ শেষে হিসাব নিকাশ করে ইসলাম মিয়ার কাছে নাসির উদ্দিন অনেক টাকা পাওনা হলে তা ধীরে ধীরে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান নাসির উদ্দিনের পরিবার। তবে সে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে বরং তাদের পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন ইসলাম মিয়া। জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করে প্রবাসী নাসির উদ্দিন পরিবার। চট্টগ্রামে থানা হাজতে থাকা আসামি ছাড়াতে চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় প্রাইভেট কার লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেট্রো স্কাই লিমিটেড কর্মকর্তা কর্মচারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোম্পানির কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, 5 অক্টোবর কোম্পানির কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। ডবলমুরিং থানায় মামলা করতে গেলে পুলিশ কর্মকর্তা হাসানকে থানা হাজতে ঢুকিয়ে ফেলেন। হাসানকে ছাড়াতে আকবর শাহর স্থানীয় নেতাদের সাহায্য চাওয়া হলে তারা টাকা দাবি করেন। চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় এই দুই নেতা কোম্পানির একটি প্রাইভেট কার ছিনিয়ে নেন। তারা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এবার প্রবাসের খবর। ইতালির বেরগামো ভিয়া কোয়ারে এগি মসজিদে ধর্মীয় ভাবাগাম্ভীর্যের মধ্যে দিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রহমা অ্যাসোসিয়েশন ডি প্রমোজিয়ন সোশিয়াল এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম আব্দুল বাসিত। সভাপতিত্ব করেন শেখ সাইফুদ্দিন এবং সহসভাপতির দায়িত্ব পালন করেন হামিম মোহাম্মদ। খেলার খবর। ফুটবল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে হংকং চায়নার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। বাছাই পর্বে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের 34 মিনিটে নিজেদের ডি বক্সে হংকংয়ের ফুটবলারকে ফাউল করেন তারিক কাজী। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তারিককে। সফল স্পট কিকে স্বাগতিকদের 1-0 গোলের লিড এনে দেন দলটির অধিনায়ক ম্যাথুওর। ম্যাচের 76 মিনিটে হংকংয়ের ফুটবলার অলিভার গার্গিগ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর 8 মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। জাল খুঁজে নেন রাকিব হোসেন। তবে এশিয়ান বাছাইয়ের আশা শেষ হয়ে গেল ড্রর কারণে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। মিরপুরের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। নিহত 16 জন, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। লন্ডভন্ড অবস্থায় দায়িত্ব নিয়েছিল বর্তমান সরকার। রেমিটেন্স না আসলে টিকে থাকা মুশকিল ছিল, মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, বললেন ফখরুল। জুলাই সনদের ভিত্তিতে ভোটে আপত্তি নেই এনসিপির। এবং দেশের বাজারে বাড়ালো ভোজ্য তেলের দাম। সরকার দাম বাড়ায়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। অস্থিরতা সৃষ্টি করলে ব্যবস্থা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার।